থ্যাংক ইউ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কোনো বড় জিনিসকে ছোট করে লেখা আর বক্তব্যটাকে সংক্ষিপ্তভাবে গুছিয়ে সব কথাগুলো বলা। ধন্যবাদ জনাব জাহিদ খান। আমি আজকের অনুষ্ঠানের এই পর্বে আমি ডাকতেছি স্কুল অব লিডারশিপের ফাউন্ডার এবং চেয়ারম্যান, বাংলাদেশ যুব দলের অর্গানাইজার, সেই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী জনাব নয়ন বাঙ্গালী। আপনাদের অত্যন্ত প্রিয় মুখ জনাব নয়ন বাঙ্গালী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মিয়া মজনু মিয়া, যিনি ভারপ্রাপ্ত সভাপতি ওয়াশিংটন ডিসি বিএনপি, তার সভাপতিত্বে আয়োজিত আজকের এই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। একে তো আমি একদিকে এটাকে সম্বর্ধনা না বলে আমি বলতে চাই এটা এক ধরনের বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃত্বের সাথে আমাদের ওয়াশিংটন ডিসির একটি সংলাপ, যে সংলাপ আমরা একটি ডায়ালগের মাধ্যমে আমরা আমাদের মতামত, আমাদের ইচ্ছা ব্যক্ত করছি এবং সেই সাথে একজন জাতীয় নেতা হিসেবে উনি আমাদের ইচ্ছাগুলোকে সামনে নিয়ে আসছেন জাতির সামনে এবং সেটাকে সমাধানের চেষ্টা করবেন। লিডার্স আর ডিলার অফ হোপ। আমরা জানি যে তারা একজন নেতা, সে স্বপ্ন মানুষকে জাগরিত করবে, সে স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্ন দেখানোর জন্য যদি আমরা বিশ্লেষণ করি অ্যাকর্ডিং টু গ্রেস অফ গ্ল্যামার, ম্যানার, স্পিচ অ্যান্ড মুভমেন্ট, যে চারটা ক্রাইটেরিয়া দেখে একজন মানুষকে মূল্যায়ন করা যায়, যার বক্তব্য, যার ম্যানার, যার আচরণ, সেই সব কিছু মিলিয়ে এবং সেই সাথে যে এলাকার সন্তান ময়মনসিংহ, সংস্কৃতি কৃষ্টি যার তুলনাহীন একটি এলাকা, সেই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে, যিনি অতীতেও ছিল দপ্তর সম্পাদকের দায়িত্বে, এবং সেই সাথে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটু ভিন্ন ধারার মানুষ এবং ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন চরিত্রের মানুষ। আমরা তাকে পেয়েছি, যেমনিভাবে ওয়াশিংটন ডিসি বিএনপি খুব খুশি, সেই সাথে আমেরিকাতে যেখানে বাংলাদেশের রাজনীতির একটি জায়গা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসে এর মধ্যেই আমরা দেখবেন বাংলাদেশ কিন্তু রাজনৈতিক আলোচনার মধ্যে রয়েছে। হয়তো এটা ইতিবাচক আলোচনা হোক, নেতিবাচক আলোচনা হোক, একটি রাজনৈতিক আলোচনার মধ্যে রয়েছে, বাংলাদেশকে ইন্ডিকেট করেছে। আমরা বিভিন্ন জার্নালে দেখেছি, এমনকি এলন মাস্কের মতন একজন ব্যক্তি, যিনি দ্বিতীয় শক্তিশালী মানুষ বলা চলে এখন বর্তমান সময়ে, তারাও ইন্ডিকেট করেছে বাংলাদেশের বিষয়ে সেই হাসিনা সরকারকে পতনের জন্য আমেরিকার কোনো ভূমিকা ছিলেন কিনা। সেই $29 মিলিয়ন কথা বলেছে, 350 কোটি টাকার কথা বলেছে, সেই বিতর্কে যাচ্ছি না। তার মানে বাংলাদেশ যে একটা সিগনিফিকেন্ট একটি জায়গায় রয়েছে রাজনৈতিকভাবে, পৃথিবীর ভূ রাজনীতির ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের রাজনীতিটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে অকারণে, এবং সেই গুরুত্বপূর্ণ জায়গার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে না, যেই দলের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বের যে ব্যাকগ্রাউন্ড চেক যদি করা হয়, বাংলাদেশের অনেক নেতৃত্ব দক্ষিণ এশিয়ায় বিরল একটি নেতৃত্ব বেগম খালেদা জিয়ার সেই জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দানকারী একটি সংগঠনের যুগ্ম মহাসচিব আমাদের মাঝে উপস্থিত। অর্থাৎ তার মানে দলের স্ট্যাটাস, ব্যক্তির স্ট্যাটাস এবং সবকিছু মিলিয়ে আমাদের এই চিন্তার জগৎ, আমরা ভাবতে পারি যে আমরা অত্যন্ত ভাগ্যবান। এক আর দুই হচ্ছে সংখ্যা আমরা যত কমই হই না কেন, এখানে কিন্তু প্রত্যেকটি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশের বাইরে, আমি যখন বাংলাদেশে রাজনীতি করতাম কিংবা বাংলাদেশে ছিলাম, গ্রামে গঞ্জে ছিলাম, তখন কিন্তু আমার কাছে আমেরিকাটা ছিল একটা স্বপ্নের জায়গা। ওরে বাবা কি! এবং সেখানে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওয়াশিংটন ডিসি। এবং ওয়াশিংটন ডিসিতে যারা আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যারা আপনারা দীর্ঘদিন বসবাস করছেন, আপনাদের পজিশন কিন্তু আপনারা নিজেরা কিন্তু
বুঝতে পারেন না, কারণ আপনারা ভাবতেছেন আমরা তো এখানেই থাকি, আমরা বুঝি সাদামাটা, কিন্তু আসলে আপনারা বাংলাদেশের মানুষের কাছে খুব একটা বেশি সাদামাটা না। বাংলাদেশের মানুষের কাছে আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকটি কথা গুরুত্ব রাখে, আপনাদের প্রত্যেকটি চিন্তা শক্তি আমাদের রাজনীতি পরিবর্তনের জন্য কাজে লাগে। অর্থাৎ আপনারাও যদি সেটাকে ভেবে আগামী রাজনীতি করেন তাহলে বেশি ভালো হবে। আমরা যদি সেই সনাতনী প্রক্রিয়ায় কিংবা বাংলাদেশের রাজনীতির যে ট্রেডিশন, সেই ট্রেডিশনে যদি এখানে রাজনীতি করেন তাহলে কি হবে, আপনারাই পিছিয়ে থাকবেন, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কম, আপনারা কিন্তু দেওয়ার জন্য আপনারা প্রস্তুত। অর্থাৎ এই ওয়াশিংটন ডিসি বিএনপির এই যে যোগ্য নেতৃত্ব, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আমরা যাকে দেখি জাকির সাহেব, উনি এই যে প্রতিষ্ঠানের কথা শুনি, কত লোক ওনার মাধ্যমে আইটি সেক্টরে বিশাল ভূমিকা রেখেছে। বা ভালো ভালো নেতৃত্বের কথা যদি বলি, এই যে আমার সামনে বসে আছে মিস্টার তুহিন, সে রিয়েল এস্টেট জগতে একটি ভালো কাজ করছে। আমি কার নাম, মানে আমি যদি সবার নাম বলতে চাই সেখানে বলতে হবে প্রত্যেকটি মানুষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে কাজটি এখানে করেছিলাম, একটু প্রিন্স ভাইয়ের সামনে যেহেতু বলার সুযোগ হয়েছে একটু বলে দিই, সেটি হচ্ছে যে বাংলাদেশে যখন টান টান উত্তেজনা, সেই জুলাই বিপ্লবের পূর্ব মুহূর্তে, সেই মুহূর্তে একটি সংগঠন সকল রাজনীতির ঊর্ধ্বে থেকে সেই বাংলাদেশ নামে একটি সংগঠন, সেই সংগঠনটি এমন একটি মুভমেন্ট শুরু করেছে যে মুভমেন্টটি বিশ্বের বিভিন্ন দেশে দেশে নাড়া দিয়েছে। সেই মুভমেন্টের একটি অংশীদার হওয়ার সুযোগ পেয়েছিলাম আমি। সেখানে জাহিদ খান সহ আমরা যারা অনাসহ যারা যারা কাজ করেছিলাম, সেই মুভমেন্টে আমরা যে কাজগুলো করেছি, সেই মুভমেন্ট বাংলাদেশে না, বিশ্বের যতগুলো দেশ রয়েছে, যতগুলো দেশে বাংলাদেশের মানুষ রয়েছে, প্রায় বাংলাদেশের আমরা বলি সংখ্যাগতভাবে 1,77,00,000, কিন্তু আসলে 2 কোটি মানুষের মতো বিদেশে বসবাস করে। যে 2 কোটি মানুষের পরিবার বাংলাদেশে যদি 10 জন করে থাকে, বা বাংলাদেশে যদি 5 জন করেও থাকে এক একটি মানুষের, সেই 2 কোটি মানুষের 10টি পরিবারের সদস্য। তার মানে 2 কোটি মানুষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া সহ আমরা যে ক্যাম্পেইন করেছিলাম গাড়ি বহর নিয়ে, সমগ্র প্রশাসন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন সহ সবকিছু অবাক হয়েছে যে কি হচ্ছে বাংলাদেশের মাটিতে। এটি একটি উদাহরণ দিলাম। সেই সাথে আমরা কিন্তু সেই বাংলাদেশের সাথে আমার যে একটি স্কুল রয়েছে, সেই স্কুলের নাম হচ্ছে স্কুল অফ লিডারশিপ। আমরা গ্রামগঞ্জে প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী তৈরি করার জন্য কাজ করছি, খুব ক্ষুদ্র অঙ্গনে, যেখানে ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা মিলে 31 দফা নিয়ে কিন্তু এখানে আমরা 31 দফা, আমরা কিন্তু কারো কোনো নেতৃত্বের দিকে তাকিয়ে থাকি নাই। কে বলবে, কে আমাদেরকে অনুরোধ করবে, কে আমাদেরকে অর্ডার দেবে, সেই চিন্তা আমরা করি নাই। আমরা কিন্তু, আপনারা হয়তো অনেকেই উপস্থিত ছিলেন, সেই 31 দফা আমরা ধরে 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 প্রত্যেকটি দফা নিয়ে আমরা কথা বলেছি। আমরা সেই সেভ বাংলাদেশ এবং স্কুল অফ লিডারশিপের মাধ্যমে আমরা নিউ ইয়র্কে গিয়েছি, আমরা মিশিগান গিয়েছি, আমরা বিভিন্ন স্টেটে, এটা কিন্তু চলমান রয়েছে। আমরা এই 31 দফাটা বলতে চাই যে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য, এই রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির যে সুচারু চিন্তা, বিএনপির যে অনুভূতি এবং বিএনপির যে বিচক্ষণতা, সেটি আমাদের যদি তুলে ধরতে না পারি, তাহলে আমরা শুধুমাত্র বিএনপি বিএনপি করে হইচই করি। আমরা যদি রাজনীতি সেই মিছিল মিটিং এর রাজনীতি করি, তাহলে সেই মিছিল মিটিং এর রাজনীতি থেকে আমাদের যে রাজনীতির যে নতুন প্যাটার্ন, কারণ আগামী জেনারেশন কি চায়, বাংলাদেশের ভোটার অঙ্গনে চলে আসছে নতুন জেনারেশন, যে জেনারেশন ভোট দিবে, যে জেনারেশন আগামী দিনে সরকার গঠন করবে, যে জেনারেশন আগামী দিনে নতুন বাংলাদেশ দেখতে চায়, এবং সেই জেনারেশনের লোভে পড়ে যারা নতুন দল গঠন করতে চায়, তারা ভুলেই গেছে সেই জেনারেশনকে অ্যাড্রেস করেই বাংলাদেশ জাতীয়তাবাদী নতুন ভাবে সেজে উঠছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা আরো সুন্দরভাবে করতে চাই এই বিষয়গুলোকে। কিভাবে? আমরা চাই বাংলাদেশে যে নির্বাচনের জন্য যে ক্যাম্পেইনটি শুরু হবে, সেই ক্যাম্পেইন নিয়ে আমরা কাজ করতে চাই। নির্বাচনের জন্য আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। আমরা বিদেশ থেকে প্রেসার গ্রুপ হিসেবে স্কুল অফ লিডারশিপ এবং সেভ বাংলাদেশ, আমরা যৌথ উদ্যোগে, আমরা আজকেই সকালে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যৌথ উদ্যোগে বিশ্বের প্রায় কমপক্ষে 30টি দেশে আমরা একটি প্রেসার গ্রুপ হিসেবে আমরা এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে নির্বাচন নিশ্চিত করা। কারণ নির্বাচিত সরকার ব্যবস্থা না থাকলে, রাজনৈতিক সরকার না থাকলে, একটি অরাজনৈতিক ব্যবস্থাপনা বাংলাদেশের মানুষকে বিপথে নিয়ে যাবে। প্রত্যেক দিন লুট, ধর্ষণ, ডাকাতি হচ্ছে, সেটি বন্ধ করা যাবে না। নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে সবাই। কারণ লিডারশিপ এমন একটি জিনিস, তারা
the knows the way, shows the way, goes the way. আমরা সেই পথে যাব যেই পথ নেতৃত্ব নিবে। কারণ প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন, আজকে যদি জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় নির্বাচন দেয়, তাহলে এই 4795টি ইউনিয়নের নির্বাচন করা সম্ভব না, 331টি পৌরসভার নির্বাচন করা সম্ভব না, 550টি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা সম্ভব না, এই সরকারের পক্ষে সম্ভব না। এর সম্পূর্ণ একটি ঘোলা পানিতে মাছ শিকার করার মতো বিষয়। প্রিন্স ভাই, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই যেহেতু অত্যন্ত গঠনমূলক বক্তৃতা দেয়, উনি শুধু বক্তৃতা রাজনৈতিক পরিমণ্ডলে দেয় না, উনি সুশীল সমাজের মাঝে বক্তৃতা দেয়। উনি শুধু রাজনৈতিক ময়মনসিংহ এলাকায় বক্তৃতা দেয় না, উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কথা বলার সুযোগ পায়। উনি শুধুমাত্র পার্টি অফিসে কথা বলে না, উনি বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশনে কথা বলার সুযোগ পায়। অর্থাৎ এই সুযোগগুলা আমাদের একটি বড় ধরনের প্রিভিলেজ, এবং এই সুযোগগুলা আমাদের মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ। এবং আমরা আগামী দিনের নেতৃত্ব ইমরান সালেহ প্রিন্সের মতনই তৈরি করতে চাই। আমরা অনুকরণ করতে চাই এমন ধরনের নেতৃত্ব, যে নেতৃত্ব ভদ্র, মার্জিত, মানুষের কথা শুনবে, মানুষের বিবেক নিয়ে, আবেগ নিয়ে কখনো খেলা করবে না, মানুষকে মর্যাদা দিবে, সম্মান দিবে, এবং সেই সম্মানের সাথে আগামী দিনের রাজনীতি যাতে পরিচালিত হয়, যাতে বিএনপিকে চোখে চোখ রেখে কথা বলতে না পারে বিএনপি অপরাধ করছে, যাতে কোনো মানুষ বলতে না পারে বিএনপি চাঁদাবাজি করছে, যাতে কোনো মানুষ বলতে না পারে বিএনপি লুটেরা হবে, বিএনপি সেই আগের মতো ফ্যাসিবাদ তৈরি করবে, সেটি বলার সুযোগ থাকবে না যদি ইমরান সালেহ প্রিন্সের মতো নেতৃত্ব আমাদের প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি আসনে আসনে তৈরি হয়। কিন্তু এটি শুধু বলার জন্য বলা না, এটি ভাবনার জন্য ভাবনা না, এটি বস্তুত কাজ করার জন্যই সময় হয়েছে আমাদের। এবং আমরা যদি সেই কাজগুলো করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ হব। বাংলাদেশে যে 2000 প্রাণ গেছে কয়েকদিন আগে, সেই প্রাণগুলো আমরা সেই রক্তের উপরে পাড়া দিয়ে আমরা অবমাননা করবো তাদেরকে, সেটি করতে দেওয়া যাবে না। আমরা স্কুল অফ লিডারশিপ আপনাকে বলতে চাই, আমরা 300 আসনেই আমরা আমাদের রিসার্চ টিম কাজ শুরু করে দিয়েছি। আমরা কয়েকদিন আগে হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশের প্রায় 20টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সেখানে প্রায় 135 জন মানুষ একত্রিত হয়েছিল। হ্যাঁ, বিএনপি নেতৃবৃন্দ ছিল সেখানে, ডক্টর মঈন খান সাহেব ছিল, স্যার ছিল সেখানে, আমাদের সেলিমা রহমান ছিল, প্রায় স্থায়ী কমিটির 3 জন ছিল। এবং আমরা সেখানে আমরা পরিকল্পনা করেছি, এবং 300 আসনে আমাদের গবেষণা টিম কাজ শুরু করে দিয়েছে। এবং আমরা আগামী দিনে সেই বাংলাদেশের মাধ্যমে নির্বাচনের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব। শুধু রাজনীতি করা মানেই হচ্ছে আমি যুব দল করলাম, ছাত্র দল করলাম, স্বেচ্ছাসেবক দল করলাম, এবং কোনো পদ পদবি নিলাম, আজকে ওয়াশিংটন বিএনপি প্রেসিডেন্ট হওয়ার জন্য অস্থির হয়ে গেলাম, কিংবা আমি ঢাকায় গিয়ে কোনো পদ নেওয়া, মানে এই ধরনের অস্থিরতা আমাদেরটা কমিয়ে আনার জন্য এমন একটি স্ট্র্যাটেজি তৈরি করা উচিত আমাদের রাজনীতিতে, যে স্ট্র্যাটেজিতে শুধু পদের লোভেই রাজনীতি করবে না, এমন কোন লোভ তৈরি হবে যেই লোভে মানুষের সেবা করা যাবে, যেই লোভে দেশকে তৈরি করা যাবে, উন্নয়নের পথে নেওয়া যাবে। সেই পথটাই দেখতে হবে ইমরান সালেহ প্রিন্স ভাইদের মতো লোকদের দ্বারা, কারণ ওনারা সেটি বের করতে হবে। কারণ আমাদের মধ্যে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আসলে রাজনীতি না। আমাদের মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতা আসলে রাজনীতি না। আমাদের অস্থিরতা ভিন্ন খাতে। আমরা শিখেছি এমন এক বাকশালী আওয়ামী লীগের কাছ থেকে, যে শিক্ষাটা আমাদের ভুল ছিল। সেই শিক্ষাটা কি? এই পদ পদবি নির্ভর রাজনীতি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি জানি আপনি নয়ন বাঙালি নামে খুব বেশি পরিচিত আমাদের সবার কাছে। আপনার ভালো নাম হচ্ছে গোলাম রাব্বানী। আপনার কাছে আমার একটি প্রশ্ন। আমি জানি আপনি রাজনীতি নিয়ে অনেক গবেষণা করেন, অনেক কাজ করেন যুব সমাজকে নিয়ে। আপনার কাছে আজকের প্রশ্ন যে এই যে $29 মিলিয়ন বাংলাদেশে শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য দেওয়া হলো, সেই ব্যাপারে ট্রাম্পের চিন্তা ভাবনা নিয়ে একটু যদি সংক্ষিপ্তভাবে বলতেন। আসলে আমি যদি অনেকক্ষণ বক্তৃতা দিয়ে ফেলেছি, বক্তৃতা প্রিন্স ভাইয়ের কথা শুনবো আমরা, কারণ প্রিন্স ভাই খুব মূল্যবান বক্তব্য নিয়ে আজকে আমি কথা বলেছি। আচ্ছা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, IRI এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, যেমন প্রতি, তারপরে খান ফাউন্ডেশন, তারপর এরকম সংগঠনগুলোকে এই ট্রাম্পের যে আগের গভর্নমেন্ট তখন থেকে কিন্তু বিভিন্ন অনুদান দিয়ে আসছিল। ডেমোক্রেটদের যে সংগঠন NDI আর রিপাবলিকানদের সংগঠন IRI, বোধ তারা কিন্তু এটা পাচ্ছিল। এটা তারা বাংলাদেশের রাজনৈতিক এটাকে এম্পাওয়ারমেন্ট করার জন্য অনেক কাজ করেছে। ওদেরকে এই টাকাগুলো দেওয়া হচ্ছে। এটা হাসিনা সরকারকে কত দেওয়ার জন্য, এটা তো খুবই স্বাভাবিক। হাসিনা সরকারকে এমনি একটা কথা শুধু বলি যে আমেরিকান
পলিসিতে ধরেন ওরা দুটি স্ট্যান্ডার্ড ফলো করে, একটা সফট পাওয়ার, একটা হার্ড পাওয়ার। ধরেন হার্ড পাওয়ার তো যুদ্ধ করে করবে, আর এই সফট পাওয়ারটাই হচ্ছে এই ফান্ডিং, এই ডেমোক্রেসি, এই হিউম্যান রাইটস, ক্লাইমেট চেঞ্জ, এগুলো হচ্ছে তাকে ধারাবাহিক অধ্যায়, এবং সেটি কিন্তু কোনো সরকার পতনের বিষয় নয়। সকলকে ধন্যবাদ, এবং প্রিন্স ভাই বিস্তারিত বিষয়ে কথা বলবে। আমি মনে করি যেহেতু অনেকক্ষণ বক্তৃতা দিয়ে ফেলেছি, আর আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ওয়াশিংটন ডিসি বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। ওয়েল অর্গানাইজড, কথা শুধু শুনতে ইচ্ছা করে। যদি সময় থাকতো আমরা আরো দীর্ঘ সময় শুনতাম। আমি আলিম ভাই আছে, আমি ওনাকে ফোন করছি। আমি আমাদের তুহিন ভাই পরিচয় করে দিতে ভুলে গেছেন। আর একজন আমাদের ওয়াশিংটন ডিসি বিএনপির লড়াকু সৈনিক, যিনি আমাদের প্রতিটা কাজে কর্মে সহযোগিতা করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের জহির খান ভাই, জয়েন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি। থ্যাংক ইউ জহির ভাই, আপনার অবদানের জন্য প্রতিটা কাজে ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে একটা সুখ সংবাদ শেয়ার করবো আপনাদের সাথে। আমি এই মুহূর্তে একটা সুখ সংবাদ শেয়ার করতেছি। আমাদের জাতীয়তাবাদী দল আমি ওখানে যাচ্ছি, ঠিক আছে। আমাদের এই আজকের অনুষ্ঠান, যার জন্য আমাদের এই আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি আজকে ওয়াশিংটন ডিসিতে না আসলে যার এই অনুষ্ঠান হতো না। আমরা যার বক্তব্যের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেছি, যার জন্য ময়মনসিংহের লোকজন গর্ববোধ করে, ময়মনসিংহের সেই কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গর্ববোধ করে। দেশ এবং দেশের বাইরে যারা জাতীয়তাবাদী দলের বিশ্বাস করে, তার সেই লড়াকু সৈনিক ওয়াশিংটন ডিসি বিএনপির পক্ষ থেকে এবং আমাদের এই বহির্বিশ্বের কমিটির অভিভাবক জনাব আনোয়ার হোসেন খোকন ভাইয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান আপনাদের জয়েন করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব সৈয়দ সালিম রান প্রিন্স ভাই, জনাব সৈয়দ সালিম রান প্রিন্স ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডিসি বিএনপির ভাইস প্রেসিডেন্ট মিয়া মজনু, উপস্থিত, আমি সকলের নাম বলতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে, আমি এমনিতে আজকে দেরিতে আমরা শুরু করেছি। উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, ভদ্র মহিলা এবং মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমি ব্যক্তিগত একটি কাজে কারণে আমরা আমার স্ত্রী সহ আমি ওয়াশিংটনে ভার্জিনিয়া এসেছি। আমার ছোট ভাই সৈয়দ সালেহ মনসুর আমাদের ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি বিএনপির জয়েন্ট সেক্রেটারি, তো তার ওখানেই ছিলাম বা আছি। তো সেই সুযোগে আপনাদের সাথে আজকে আমার দেখা হলো, এই জন্য আমি খুবই আনন্দিত। এর আগেও আপনাদের সাথে আমার বিভিন্ন সময় ঢাকায় দেখা হয়েছে, কথা হয়েছে। তো আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সকলের সান্নিধ্য পেলাম, এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আজকের এই সন্ধ্যা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তো আজকে ওয়াশিংটনে খুব একটা শীত নেই, একটু গরম আবহাওয়া। এর মধ্যেও আপনারা দূর দূরান্ত থেকে আপনারা এসছেন, অনেক রাত অবধি আপনারা অপেক্ষা করছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না। গতকাল মেরিল্যান্ডের বক্তব্য অনেক লম্বা হয়ে গিয়েছিল, সেরকম বড় বক্তব্য দিতে চাই না, কারণ এখানে এরপরে আপনারা বাড়ি ফিরে যাবেন, আবার কালকে কাজ আছে, সেটাও আমাদের স্মরণে রাখতে হবে।
তো আমি যে কথা বলছিলাম যে আজকে আমি আপনাদের বক্তব্যগুলো শুনছিলাম, আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি আপনাদের যে কমিটমেন্ট আমি দেখতে পেয়েছি, আমি এই জন্য খুবই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্য দিয়ে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা এই সুদূর প্রবাসে বসেও আপনারা দেশকে নিয়ে ভাবেন, দলকে নিয়ে ভাবেন, দেশের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে ভাবায়, ভবিষ্যৎ নিয়ে আপনারা যে চিন্তা করেন সেটাও কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে। আপনারা যেই জায়গায় আপনাদের অবস্থান, ওয়াশিংটন ডিসি, আমি বলবো সারা পৃথিবীর রাজধানী। তো এখানে যেহেতু এক কেন্দ্রিক বিশ্ব আজকে, সোভিয়েত রাশিয়ার পতনের পর আমেরিকা যেহেতু সুপার পাওয়ার, তো সেখানে আপনাদের সেই রাজধানীতে আপনাদের অবস্থান, এবং এই দেশ পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা অবস্থান করছেন। শুধুমাত্র কিছুক্ষণ আগে নয়ন বাঙালি বলে গেলেন যে আজকে যে রাজনীতি, যে শুধু মিছিল মিটিং কিংবা স্লোগান নির্ভর রাজনীতি হলে এই রাজনীতি টিকবে না। আজকে 5ই আগস্ট বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে হাজার হাজার ছাত্র, তরুণ জনতার রক্ত, আত্মত্যাগের মধ্য দিয়ে, সেই যে পরিবর্তন এসছে, পরিবর্তন শুধুমাত্র ক্ষমতার হাত বদলের পরিবর্তন নয়, এটা রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এটা আমার বক্তব্য নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য। সে কারণেই আজকের এই সময় এসে ওয়াশিংটন ডিসিতে বসে শুধু স্লোগান নির্ভর রাজনীতি করলেই চলবে না, দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকালকে আমি মেরিল্যান্ডে বলেছি যে আপনারা যারা এখানে রাজনীতি করছেন, যদি আমি বলি আপনারা সকলেই বিএনপির অ্যাম্বাসেডর, খুব একটা ভুল বলা হবে না। প্রত্যেককে বিএনপির অ্যাম্বাসেডর হয়ে এখানে কাজ করতে হবে। এখানকার যে মূলধারার রাজনীতি, সেই মূলধারার রাজনীতিতে আপনাদেরকে সম্পৃক্ত হতে হবে এবং এইখানে এই রাজনীতির অঙ্গনে দেশ এবং বিএনপিকে রিপ্রেজেন্ট করতে হবে। আজকে দেখেন আমাদের মাঝে মধ্যে আমাদেরকে হোঁচট খেতে হয় শুধু একটাই মাত্র কারণে। অবশ্য আমাদের নেতা তারেক রহমান দুদিন আগে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে জাতীয়তাবাদী রাজনীতি আমরা যারা করি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সেভাবে আমরা সহযোগিতা বা সমর্থন পাই না। কারণ জাতীয়তাবাদী রাজনীতি যারা আমরা করি, আমরা দেশ নিয়ে চিন্তা করি, জাতিকে নিয়ে চিন্তা করি, দেশের প্রশ্নে কোনো আপোষ নেই, আমরা কারোর সাথে হাত মিলাই না। দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই, কিন্তু দেশের বাইরে থেকে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা তাদের প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদের আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। সে কারণে জাতীয়তাবাদী রাজনীতি যারা আমরা করি, আমরা ওই প্রভুত্ব আমরা মানি না বা আধিপত্যবাদ মানি না। সে কারণে আমাদের মাঝে মধ্যে হোঁচট খেতে হয়, কিন্তু এর মধ্যেই হোঁচট খেতে খেতেই আমাদের রাজনীতিকে সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই জায়গায় নিয়ে যেতে হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে নিয়ে যেতে হবে। আজকে এই যে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে কতগুলো বিষয় সামনে এসছে, দেশ নিয়ে আজকে দেশে কি হচ্ছে, একটা ঘোর অমানিসার অন্ধকার কিন্তু আমাদের মধ্যে চেপে বসা শুরু করেছে। এই 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে আমরা একটা অদৃশ্য শক্তি বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, মনে আছে নিশ্চয়ই? সেই অদৃশ্য শক্তি কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এতদিন যারা আমাদের ছত্রছায়ায় রাজনীতি করেছে, এতদিন যারা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের সুন্দর সুন্দর কথা বলে আমাদের সাথে রাজনীতি করেছে, এখন তারা সুযোগ বুঝে আমাদেরকে ল্যাং মেরে ক্ষমতায়, নির্বাচন ছাড়াই ক্ষমতাকে তারা ভোগ করতে চায় এবং একই সাথে বাংলাদেশের যে অস্তিত্ব, একাত্ম, সেটাকে ভুলিয়ে দিতে চায়। একই সাথে বাংলাদেশের ইতিহাসকে তাদের মতো করে
প্রচার করতে চায় বা তৈরি করতে চায় নতুনভাবে, সেটা তো হবে না। সে কারণে আজকে যে আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে অদৃশ্য শক্তি আজকে কিন্তু দৃশ্যমান হচ্ছে, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যতই দৃশ্যমান হওয়া শুরু করেছে, আমরা অবাক বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি যে তারা গুপ্ত সংগঠনের মতো এতদিন কাজ করেছে এবং আমাদের মধ্যে থেকে আমাদের সমর্থক গোষ্ঠীকে বিভ্রান্ত করছে। সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে রাজনীতি কিন্তু আস্তে আস্তে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। এতদিন আমরা যাদেরকে ভাবতাম তারা আধিপত্যবাদ বিরোধী, মুখে আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দেয়, কিন্তু আজকে তাদের কাছ থেকে শুনি ভারত কষ্ট পাবে এমন কোনো কাজ আমাদের করার ঠিক হবে না। যারা তাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে দিল, বাংলাদেশকে লন্ডভন্ড করে দিল, আজকে তাদের মুখ থেকে আমরা শুনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যায় না। এই যে এই বিষয়গুলো কেন আসছে? আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে? আমার এলাকায় আমি দেখি যখন তাদের প্রকাশ্য সমাবেশ হয়, সেখানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের কর্ণধাররা সেই মিটিংয়ে বসে থাকে। তৃণমূল পর্যায়ে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমাদের কোনো মিটিংয়ে তো এই লোকগুলো আসার সাহস পায় না। এই যে অদৃশ্য শক্তি আজকে দৃশ্যমান হচ্ছে এবং তাদের যে চিন্তা ভাবনা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে 6 মাস। এই 6 মাসে আমরা কিন্তু নির্বাচন চাইনি, কারণ হাসিনা ফ্যাসিবাদ পুরো বাংলাদেশকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। এই রাষ্ট্রকে নির্বাচন উপযোগী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে গেলে কিছু সংস্কার প্রয়োজন। শুধুমাত্র নির্বাচন উপযোগী নয়, এই দেশকে রাষ্ট্রকে শক্তিশালী জাতি রাষ্ট্রে পরিণত করার জন্য একটা বড় সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের অঙ্গীকার কিন্তু আমরা 2016 সাল থেকে করে আসছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালের 19শে মার্চ বিএনপির যে কাউন্সিল অধিবেশন হয়েছিল, সেই কাউন্সিল অধিবেশনে তিনি তার যে উদ্বোধনী বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় জাতির সামনে উপস্থাপন করেছিলেন এবং সেই থেকে তিনি নিজে 2017 সালে ভিশন 2030 জাতির সামনে উপস্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান 2021 সালে রাষ্ট্র মেরামতের 2018 সালে যে আমরা নির্বাচন করলাম, সেই নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেটাও কিন্তু ছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা, শিরোনাম ছিল। 2021 সালে তারই ধারাবাহিকতায় তারেক রহমান 27 দফা দিয়েছিলেন রাষ্ট্র মেরামত করার জন্য, এবং এরপরে আমরা যারা রাজনীতি করছি, একসাথে আন্দোলন করেছি, কিছু কিছু অবাস্তব প্রস্তাব তারা বাংলাদেশের নিয়ে এসছে, যেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা বাস্তবসম্মত নয়। হয়তো শুনতে অনেক ভালো শোনা যাবে, ইউরোপ, আমেরিকা কিংবা উন্নত বিশ্বে সেই সংস্কারগুলো হয়তো উপজীব্য হবে, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই মুহূর্তে সেই সংস্কারগুলো সম্ভব নয়। যেমন ধরেন তার মধ্যে একটা এই কি বলা যায়, আনুপাতিক হারে যে নির্বাচন যে কোনো প্রার্থী থাকবে না, প্রতীকে নির্বাচন হবে, তৃতীয় বিশ্বের কোথাও সেটা নাই। আমাদের বাংলাদেশের মানুষ শিক্ষিত, অর্ধশিক্ষিত, নিরক্ষর কিংবা ধনী গরিব, যেভাবেই বলি না কেন, তারা সকলে ব্যক্তিকে, মার্কাকে ব্যালট পেপারে সিল দিয়ে ভোট দেওয়ায় অভ্যস্ত। তাদেরকে এখন যদি আমাদের বলা হয় যে এখানে নয়ন বাঙ্গালিও নাই, ইমরান সালেহ প্রিন্সও নাই, জাহিদ খানও নাই, মিয়া মজদুরও নাই, শুধু প্রতীক ধানের শীষ, তারপর ধানের শীষের ভোট পাওয়ার পরে আমি যদু, মধু, কালু যে কাউকে এখানে দিয়ে দিলাম, সে আমার প্রতিনিধি হবে? এটা আমাদের বাংলাদেশের গণতন্ত্রের সাথে যায়?
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটার সাথে কি যায় না। সেটাও সেই প্রস্তাবে নিয়ে আসছে এবং ওই দল যারা এতদিন আমাদের ছত্রছায়া রাজনীতি করেছে তারা সর্বাগ্রে বলছে আমরা এটা চাই। এটা করতে গেলে পতিত ফ্যাসিস্ট তারা যে এগিয়ে আসবে, পুনর্বাসিত হবে, এটা তারা ভাবে না। কারণ এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার যে আইন, যেটা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খসড়া আইন প্রণয়ন করে যেটা ক্যাবিনেটে তুলেছিল, ক্যাবিনেট সেটা বাদ দিয়ে দিয়েছে। কেন ক্যাবিনেট বাদ দিল? আবার সেই ক্যাবিনেট, সেই সরকার, সেই সরকারের অংশীদার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আবার বলে বিএনপি চায় না বলে নিষিদ্ধ করা যাচ্ছে না। এই যে একটা ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি বাংলাদেশে চলছে, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। বিএনপি আওয়ামী লীগের বিচার চায়, শেখ হাসিনার বিচার চায়, তার দোসরদের বিচার চায়, কারণ তারা গণহত্যাকারী, তারা গণশত্রু। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নামক বইয়ের চ্যাপ্টার শেষ, এই বই আর পড়ানো হবে না। সেই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে। এখন বলে যে এখন সেই আইন, যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইনটা তারা প্রণয়ন করেছিল, খসড়াতে এটা ছিল যে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্যাবিনেটে সেটা উঠিয়ে দেওয়া হলো। সেই দোষ কি বিএনপি? আমরা তো জানিও না, আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। তো আমরা সেই দলকে নিষিদ্ধ করতে চাই। এখন এই প্রপোর্শন অনুযায়ী যদি নির্বাচন হয়, তাদেরকে কে বাধা দিবে? পতিত ফ্যাসিস্টকে। সেরকম ভোট পেলে যদি তারা সামনে চলে আসে, আজকে ওই দল তারা বলে যে এটাকে সমর্থন করি। এখন 2 দিন আগে সেই দলের আমির একটি বক্তৃতা করলেন যে কি বলতো, যে জনদুর্ভোগ নিরসনে সবার আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকার জনদুর্ভোগ নিরসনে বিন্দু মাত্র কোনো ভূমিকা পালন করতে পারে না। জনদুর্ভোগ নিরসনে যদি কেউ দায়িত্ব পালন করে থাকে, সেটা হচ্ছে জাতীয় সরকার। জনগণের নির্বাচিত সংসদ তারা এই জনদুর্ভোগ গুলো নিরসন করতে পারবে। জনদুর্ভোগ বলতে বর্তমানে কি আছে? আইন শৃঙ্খলার অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হয়রানি হচ্ছে জনগণ। এগুলো স্থানীয় সরকার কোনোভাবেই এইগুলো নিরসন করতে পারবে না। বরঞ্চ এখন জাতীয় নির্বাচনের বাইরে আগে যদি আমরা স্থানীয় সরকার নির্বাচন করি, ঘরে ঘরে সংঘাত সৃষ্টি হবে, ঘরে ঘরে সংঘর্ষের সৃষ্টি হবে, লাশের পর লাশ পড়বে, রক্তপাত হবে। তখন এইটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কে নিবে? কারণ আমরা তো কয়েকদিন আগেই মব জাস্টিস নামের কিছু উদাহরণ দেখেছি। এই সরকার তো সেগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে নাই। এখনো পুলিশ প্রশাসন দুর্বল, এখনো সিভিল প্রশাসন দুর্বল। ফ্যাসিবাদের কবল থেকে এগুলোকে আমরা উদ্ধার করতে পারি নাই। 6 মাস অতিক্রান্ত হয়েছে, শুধু সংস্কারের কথাই আমরা শুনেছি। এই সংস্কারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখি নাই। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করে তার আগে সংঘাত সংঘর্ষ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা, এবং বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। আর যদি প্রলম্বিত হতে থাকে, তাহলে অন্যরা ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে। আমি মনে করি এটা শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে যারাই জড়িত হবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ওই যে অদৃশ্য শক্তি দৃশ্যমান হওয়া শুরু করেছে, যতই দৃশ্যমান হবে ততই কিন্তু আমাদেরকে এইসব ব্যাপারে মুখ খুলতে হবে, অবস্থান নিতে হবে। আপনারা যারা এই সারা বিশ্বের রাজধানী ওয়াশিংটন, সেখানে আপনারা অবস্থান করছেন, এবং সেখানে যারা সুপার পাওয়ার বিভিন্ন ক্ষেত্রে অবস্থান করেন, সেখানেও আপনাদেরকে এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে।
সেখানেও এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা, এই অভিযাত্রায় যেন নস্যাৎ না হয়। এবার যদি এই ছাত্র জনতার রক্ত যদি বৃথা যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, একেবারেই অন্ধকার। সেই জন্য আপনারা অত্যন্ত সচেতন মানুষ, অনেক বোদ্ধা মানুষ এবং অনেক বিচক্ষণ মানুষ। আপনারা যার যার অবস্থান থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূলধারার রাজনীতি, সেই রাজনীতিতে প্রবেশ করে সেখানে আমাদের এই বিষয়গুলোকে আপনারা সামনে তুলে ধরবেন। তাহলে আমরা আমাদের বাংলাদেশে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা পাব। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের সকলের চিন্তায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় আপনারা এখানে উল্লেখ করেছেন যে যেটা বলেছেন যে বিএনপি যেন ক্ষমতায় আসে ষড়যন্ত্র চলছে, আপনাদের কি করণীয়? এটা ইতিমধ্যে আমি বলেছি, আপনাদের করণীয় বিষয়টা করতে হবে। এবং বিএনপির যে স্লোগান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলেছেন জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে আমাদের সাথে রাখতে হবে। সেই জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ আপনারা দেখেছেন আমরা নিয়েছি। বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক দল, শুধুমাত্র স্লোগান নির্ভর বা রাজনীতির বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা কিন্তু জনগণের সামনে হাজির হচ্ছি না। এটার সাথে মানবিক অনেক বিষয় নিয়ে আমরা হাজির হচ্ছি। আমরা মেডিকেল ক্যাম্প করছি, আমরা চক্ষু শিবির করছি, আমরা শীতের মধ্যে গরিব মানুষকে আমরা শীত বস্ত্র প্রদান করছি, সার, বীজ, কীটনাশক দিচ্ছি, বন্যার সময় তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এটা হচ্ছে জনগণকে সাথে রাখার একটি প্রক্রিয়া। আমরা কিন্তু বসে নাই, আর কেউ কিন্তু নাই, আমরাই কিন্তু এই কাজগুলো করছি। এটা একটাই মাত্র উদ্দেশ্য, আমি একটু আগে বললাম, বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক দল এবং সে কারণেই আমরা জনগণকে এই সার্ভিসগুলো দিচ্ছি। আর কেউ কিন্তু সেটা করছে না। এটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তারেক রহমান সেই পথ আমাদেরকে দেখাচ্ছেন। এবং আপনারা জানেন যে আগামী 27 তারিখে বিএনপির একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। সেখানেও আমাদের যে স্লোগান যে জনগণের ঐক্য বজায় রাখতে হবে, সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে, জনগণের ঐক্যকে বজায় রাখতে হবে, অটুট রাখতে হবে। আমরা জনগণের ঐক্যকে অটুট রেখে আমাদের যে চলমান যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে, সেটাকে আমরা নস্যাৎ করে দিতে চাই। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। যদি এই নির্বাচন দীর্ঘায়িত হয়, পতিত ফ্যাসিস্ট শক্তি এবং আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তার কিছু লক্ষণ আমরা কিন্তু গত 2-3 দিনে দেখতে পেয়েছি। অন্তর্ঘাতমূলক অনেক কর্মকাণ্ডের আমরা কিন্তু কথা শুনছি। কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলা, কিংবা সাজেকে কয়েকটি অবকাশকালীন কেন্দ্র পুড়িয়ে দেওয়া, আগুন লাগা, এগুলি সবই একই সূত্রে গাঁথা। আমি মনে করি এগুলি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি, সেগুলো একই সূত্রে গাঁথা। এবং এগুলো সব কিছুর পেছনে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী এবং আধিপত্যবাদী গোষ্ঠীর চক্রান্ত রয়েছে। সেই জন্য আমরা বলেছি অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। নির্বাচনের রোড ম্যাপ যদি আমরা অবিলম্বে না পাই, তাহলে আমাদের পথ আমাদেরকে গ্রহণ করতে হবে। তারেক রহমান বলেছেন যে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রাথমিক বিজয় আমরা অর্জন করেছি, পরিপূর্ণ বিজয় কিন্তু আমরা অর্জন করিনি। আমরা এখনো রাস্তায় আছি, জনগণের সাথে আছি। যে কোনো সময় গণতন্ত্রের প্রশ্নে আবার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হতে পারে। সেই জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি। আমরা আশা করি সেই পথে হয়তো আমাদের হাঁটতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকার শুভবুদ্ধির উদয় হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি মনে করি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি।
তাকে বিতর্কিত করার জন্য, তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করার জন্য হয়তো অনেকেই অনেক বিষয় নিয়ে খেলাধুলা করছেন, কিন্তু আমি আশা করি, আমরা আশা করি, আমাদের দল আশা করে তিনি তার বিচক্ষণতা দিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করবেন এবং অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এবং আমরা বলেছি এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নিবে না, হতেও দিবে না। এবং জনগণের যে রাজত্ব, জনগণের যে সার্বভৌমত্ব, এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যেটা শহীদ জিয়া বলেছিলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের যে মালিকানা এ আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, সেই মালিকানাটা আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা ফেরত দিতে চাই। যে কারণে 15টি বছর আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে নির্যাতিত হতে হয়েছে, তাকে 25 মাস জেলে থাকতে হয়েছে, তাকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছিল তার চিকিৎসা বন্ধ করে দিয়ে। আজকে সেই হিস্সাটা আমরা বুঝে নিতে চাই। সেই জন্য আমাদের সামনের দিনগুলো খুব যে কুসুমাস্তীর্ণ হবে আমি সেটা মনে করি না। এটা যে ফুল বিছানো রাস্তা হবে সেটাও আমি মনে করি না। এই জন্য আমাদের সবাইকে অত্যন্ত সচেতন থেকে আমাদের কাজ করতে হবে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের যদি কোনো বক্তব্য আমার কাছে থাকে বা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি বলবো এই ওয়াশিংটনে বা এই আমেরিকাতে এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা যেরকম রাজপথে লড়াই করেছেন, সেরকম বিভিন্ন জায়গায় কৌশলী অবস্থানও নিয়েছিলেন। আমি একজনের নাম না বললেই নয়, মুশফিক ফজল আনসারী, ওর আমাদের অত্যন্ত কাছের একজন ব্যক্তি। তিনি যে ভূমিকা নিয়েছেন, অবশ্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে যদি তার নামকে উচ্চারণ না করি তাহলে তার প্রতি অবিচার করা হবে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে ওনার সাথে আপনারা, আমি জাহিদ ভাইকে বলবো, বাঙালি ভাইকে বলবো, ওনারা দেসার ভাই বা অন্যরা যে সবাই আপনারা যেভাবে একত্রিত হয়ে কাজ করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, পরিপূর্ণ বিজয় কিন্তু আমরা এখন অর্জন করিনি। সেই পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা চাই। যে সেভ বাংলাদেশ কিংবা যে স্কুল অফ লিডারশিপ আপনারা যে কাজ শুরু করেছেন, আমি আপনাদের সফলতা কামনা করি। এই ধরনের কাজ আমাদের আরো দরকার। এই ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার আপনাদের মানে প্রয়োজন হয়ে থাকে, আপনারা আমাকে বলবেন। এর আগে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন, তার কাছেও আপনারা এই বিষয়ে অবহিত করেছেন বলে আমি শুনেছি। তো নিশ্চয়ই তিনিও আপনাদেরকে সহযোগিতা করবেন। আর আমার যদি কোনো প্রয়োজন হয়, কোনো রকম দ্বিধার মধ্যে না থেকে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি আমার পূর্ণ সহযোগিতা করব। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের যদি কারো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, তা খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি অনুরোধ করছি। উনি আগ্রহ প্রকাশ করেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন। আমার একটা প্রশ্ন আছে। মাইক লাগবে না, আমার প্রশ্ন আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমি দেখছি বিভিন্ন দেশের নির্বাহী সদস্য করা হয়। এবার আমাদের যুক্তরাষ্ট্র থেকে কেউ আছে নাকি যে প্রতিনিধিত্ব করতেছে কেন্দ্রীয় কমিটি? যদি না থাকে আপনার মাধ্যমে আমরা কোনো রেকমেন্ড পাঠাতে পারি আমাদের? এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কয়েকজন আছে, 4 জন আছে। আমাদের যদি হয় আমাদের জাহিদ ভাইকে অবশ্যই অবশ্যই বিএনপি সহসভাপতি না, উনি আমাদের ওয়াশিংটন কমিউনিটির একজন অভিভাবক। ধন্যবাদ। উনি কথা বলছেন। শুনতেছি নমুনা দেখতেছি অতীত স্বৈরাচারী সরকারের বড় বড় রাঘব গোয়ালরা ছিল, যেমন এসালম বা সালমান গ্রুপ বা আরো অন্যান্য গ্রুপ, ওরা বসে আছে বিএনপি ক্ষমতা আসবে, আসার পর পুরো বিজনেস, পুরো লাইফস্টাইল আগের মতো ব্যাক করবে। ওর জন্য যে পরিমাণ ফান্ড দরকার, ফান্ড নিয়ে বসে আছে। এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা পর্যায়ের কমিটি পর্যন্ত ওরা লিয়াজু মেনটেন করে বসে আছে। ক্ষমতায় বিএনপি যাবে, তারা তাদের লিয়াজ শুরু হয়ে যাবে এবং তারা নর্মাল লাইফে ব্যাক করবে।
আমার মনে হয় সেই পরিস্থিতি ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ 15 বছর আমরা যেই ফ্যাসিবাদকে মোকাবেলা করেছি, এই মোকাবেলা করতে গিয়ে যে আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, তো সেই ফ্যাসিবাদের দোসরদের এইভাবে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন লোকদেরকে কি বলে অবলম্বন করে ফিরে আসা, আমি মনে করি যে তারেক রহমান থাকলে যতদিন আছেন আমাদের নেতৃত্বে এটা সম্ভব হবে। কারণ জিনিসটা হচ্ছে বাহিনী, যেখানে তারেক সাহেবের চোখের বাইরে, আপনার আমাদের চোখের বাইরে। কারণ সব লিডার সব যে জিনিসগুলো হচ্ছে এটা আপনার আমার চোখের বাইরে। কারণ সব কেন্দ্রীয় লিডার, জেলা পর্যায়ের লিডার, ওদের নীতি নৈতিকতা একরকম না, আপনার মতো লোক না, ওরা অনেক ওরা হয়েছে। আমার প্রশ্ন হলো যে ওরা, আমি শুনছি অলরেডি অনেক হাই লেভেল থেকে ওরা রেডি হয়ে বসে আছে, সিঙ্গাপুরে আছে, কানাডাতে আছে, যখন বিএনপি ক্ষমতা আসবে উইদিন এ মান্থ ফ্রি টু গো। আমার দাবি, আমার পক্ষ থেকে, ওয়াশিংটন ডিসির পক্ষ থেকে, এই লোকগুলো পরিচিত সরকার যারা 17 বছর ধরে 79 লক্ষ মামলা দিল বিএনপির লোকদের পক্ষে, এরা যেন কোনো বাসার সুযোগ না। এটা একটা প্রোপাগান্ডা বলে আমি মনে করি। সে যেই হোক, এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটা যদি না হয় এটাই আমি আশা করতেছি। কারণ আমাদের সেই 2000 লোকের রক্ত, হাজার হাজার মানুষের কষ্ট সবগুলি বৃথা যাবে কিছু কিছু নেতা বিক্রি হওয়ার কারণে। আচ্ছা, আমি আমার বক্তৃতা ছিল কিন্তু আমি বক্তৃতা ক্যান্সেল করছি, যেহেতু আমি বড় মাপের কোনো নেতা না, আমি বক্তৃতা দিতে জানি না, কিন্তু বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি, বিএনপি করে আসছি। আমি শুধু আমি দেশকে সবাই কথা বলছে, বিএনপিকে নিয়ে কথা বলছে, আমি শুধু আমাদের সংগঠনের বিষয়ে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। কালকে আমরা মেরিল্যান্ড বিএনপি কমিটির একটা প্রোগ্রামে আমরা গেছিলাম। তো ওখানে কিছু জিনিস আমরা দেখলাম, অনেকে যেমন বিএনপির জন্য কি করছে, পার্সোনাল ভাবে বিএনপির জন্য হাত ভাঙছে, এক কথা বলতে নিজের ঢোল নিজেরা পিটে গেছে। তো আমরা এরকম কিছু বলবো না। আমি জাস্ট প্রিন্স ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ওয়াশিংটন ডিসি বিএনপি, আমাদের যে ত্যাগ, আমরা স্বৈরাচার সরকার হাসিনা, ইভেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আমরা করছি, আমাদের যে ত্যাগ আমরা দিচ্ছি এই আন্দোলনের জন্য, আমরা শুধু এইটুকু বলতে চাই প্রিন্স ভাইকে যে আমরা অনেক কিছু হারাইছি বিএনপি ওয়াশিংটন ডিসি বিএনপি করতে গিয়ে, কিন্তু আমাদের ওয়াশিংটন ডিসি বিএনপির যে সংগঠন, ইভেন বিএনপিতে যে 51 জন সদস্য, প্রতিটা লোক জিয়ার সৈনিক, কেউ আপোষ করে না কোনো ইয়ের সাথে। আর আমাদের যে সত্যিকার ভাবে ওই মূল্যায়নটা আমরা পাইনি, কিন্তু আমাদের এখানে জাকির ভাইয়ের নেতৃত্বে জাহিদ খান, মজনু ভাই, তারপর আমাদের তুহিন ভাই, ইভেন আমরা যারা আছি, আমরা প্রথম থেকেই বিএনপির পিছনে সবসময় ইয়ে করেছিলাম। কিন্তু আজকে কিছু লোক যাদের আমরা কখনো দেখি নাই, 5ই আগস্টের পরে এই আমাদের ওয়াশিংটন ডিসির বিএনপির মধ্যে এসে তার অনেক কিছু আমাদের দেখতে হইতেছে। আমি প্রিন্স ভাইকে বলবো এই জিনিসগুলোর দিকে একটু দৃষ্টি দিবেন। আর একটা জিনিস, যে আমাদের এখানে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা আসলে এগুলো বলতে চাই না, যেহেতু প্রিন্স ভাই আমি মনে করি সে তার ফ্যামিলিতে, যেহেতু আমাদের পরশ ভাই তার আপন ছোট ভাই আছেন, তার কাছ থেকে অনেক কিছু জেনে নিবেন। তো আমি প্রিন্স ভাইয়ের কাছে শুধু এইটুকু চাই যে কেন্দ্রে আপনি এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আমাদের প্রতি, যে এখানে কি হচ্ছে, যাক এটি বলার জন্য। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন? আচ্ছা, জহির ভাই অনেক কথা বললেন, আসলে এটা তো আভ্যন্তরীণ আমাদের সাংগঠনিক বিষয়। তো আমাদের বৈদেশিক কমিটির বিষয়গুলো সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি আমাদের আন্তর্জাতিক সম্পাদক যারা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলো উনি ডিল করছেন। তো আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সদস্য অন্তর্ভুক্তি তিনি বন্ধ করে দিয়েছেন। কারণ এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সুযোগ সন্ধানী মানুষ আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং আমাদের বদনাম করতে পারে বিভিন্ন অপকর্ম করে। এই জন্য তিনি এটা বন্ধ করে দিয়েছেন। আশা করি দেশেও যেহেতু বন্ধ আছে, বিদেশেও সেটা বন্ধ থাকবে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর এই বিষয়গুলো আপনারা যেহেতু উনি সরাসরি আন্তর্জাতিক কমিটিগুলো উনি দেখেন, ওনার সাথে ডিল করলেই মনে হয় ভালো হবে। আমার যদি কোনো সুযোগ থাকে আমি সেখানে উপস্থাপন করব। তো যাই হোক, আমি আজকে আর কোনো প্রশ্ন দিচ্ছি না। বন্ধের মধ্যে থেকে কেউ কিছু বলবেন? আচ্ছা, কিছু বলবেন না, বলবেন, ঠিক আছে। আমার শেষ একটা প্রশ্ন ছিল, ছোট্ট এইরকম এই ধরনের নেতা যারা আছেন তাদের ব্যাখ্যা কি, তাদের জন্য কেন্দ্রীয় লিডারদের বক্তব্য অনুভূতি? বুঝলাম না, পদ নাই, ধরেন পদ পাই নাই, না, এটা তো দলের প্রতি কমিটমেন্ট প্রমাণ হবে না। আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থানে থাকি না কেন, যদি আমি দল করে থাকি, দলের প্রতি যদি আমার আনুগত্য থাকে, তাহলে অবশ্যই দলের প্রতিটা কর্মকাণ্ডে আমাকে সম্পৃক্ত থাকতে